Assalamu alaikum. Welcome to my online class on YouTube channel. Hope all of you are very fine. I am also fine by the grace of Almighty Allah. Today I'll try to teach you about the changing sentences. That is interrogative, negative, exclamatory, assertive. So first of all, I am going to teach you about interrogative sentence. Interrogative sentence in Bengali we call it প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য তৈরি করার নিয়ম আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে একটা স্টেটমেন্ট অথবা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। একটা হ্যাঁবোধক বাক্য দেওয়া থাকবে, সেটাকে আমাদের প্রশ্নবোধক বাক্য করতে হবে। এখন এই প্রশ্নবোধক বাক্য করতে গিয়ে আমাদের একটু দ্বিধার মধ্যে পড়তে হয় অনেক সময়, কারণ আমরা ধরতে পারি না কিভাবে শুরু করব। এখন প্রশ্নবোধক বাক্য তৈরি করার একটা বেসিক বা মৌলিক নিয়ম আছে, সেটা আমি প্রথমে তোমাদেরকে শিখিয়ে দেব। প্রশ্নবোধক বাক্য তৈরি করার মৌলিক নিয়মটা হচ্ছে যে আমরা বাক্যের শুরুতে একটা অক্সিলারি ভার্ব বসাবো। বাক্যের শুরুতে একটা ভার্ব বসাবো প্রশ্ন করার জন্য। এখানে আমি একটু কথা বলে নেই বাংলায়। যেমন আমরা বাংলায় বলি তুমি কি সেখানে যাও, তুমি সেখানে যাও, এই কথাটাকে যখন আমরা প্রশ্ন করি তখন বলি তুমি কি সেখানে যাও। এখানে আমরা একটা বাড়তি কি আনি, কি, তুমি কি সেখানে যাও। তাহলে এইরকম ইংরেজিতেও একটা বাড়তি কথা আনতে হয়, বাড়তি একটা শব্দ আনতে হয়, সেটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব। বাংলায় যেরকম একটা কি আনি আমরা, সেরকম ইংরেজিতে একটা অক্সিলারি ভার্ব আনবো। সেই অক্সিলারি ভার্বটা কি অনুসারে আসবে? এখানে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে যে সাবজেক্টটা থাকবে বাক্যের মধ্যে, আমাদের যে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা দেওয়া থাকবে, সেটা যে সাবজেক্টটা থাকবে সেইটা আমরা এখানে বসাবো। তারপরে যে প্রিন্সিপাল ভার্ব, এখানে ভার্ব লিখে রেখেছি, প্রিন্সিপাল ভার্বটা বসাবো। তারপরে বাক্যের অতিরিক্ত অংশ, অবজেক্ট অথবা এক্সটেনশন যা থাকবে সেটা বসাবো। অক্সিলারি ভার্ব কেন আনতে হবে? বাংলায় যেরকম আমরা অতিরিক্ত একটা কি আনি, তুমি কি ভাত খেয়েছো, অথবা তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। যদি বলে ইউ ইট রাইস, তুমি ভাত খাও, তাহলে প্রশ্ন করি আমরা তুমি কি ভাত খাও, তাহলে একটা প্রশ্ন করব ডু ইউ ইট রাইস। তাহলে এই যে ডু আনলো, ডু আসলো, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা অতিরিক্ত আসবে বাইরে থেকে। এখন তিনটা জায়গায় হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো আনতে হবে। তিনটা জায়গায় কোথায় কোথায়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আসবে দুইটা জায়গায়, একটা হচ্ছে ডু অথবা ডাজ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আসবে ডু অথবা ডাজ। আরেকটা জায়গায় আসবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে আসে ডিড। এই তিনটা জায়গায় আমাদের বাইরে থেকে অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। অন্যান্য জায়গায়, অন্যান্য সেন্টেন্সে, অন্যান্য টেন্সে বাক্যের মধ্যে একটা অক্সিলারি ভার্ব থাকবে, সেই অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে গেলে আমাদের প্রশ্ন হয়ে যাবে। এখন আমি প্রথমে তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে প্রশ্ন করবে সেটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্ন করতে হবে, যেমন ইউ রিড ইন ক্লাস 8। এটা শুধু 8-এরই না, সব ক্লাসের জন্যই আছে, একদম এইচএসসি লেভেল পর্যন্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তো আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা প্রশ্নটা তৈরি করব। ইউ রিড ইন ক্লাস 8, তুমি ক্লাস 8-এ পড়ো। এখন আমরা একটা প্রশ্ন করব, তুমি কি অষ্টম শ্রেণীতে পড়ো। তাহলে প্রশ্নটা হবে, এখানে আমি যেরকম বলেছিলাম যে আমাদেরকে টেন্সটা বুঝতে হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে? অ্যাকর্ডিং টু দ্য ভার্ব, ভার্ব অনুসারে আমাদের বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। যারা বোঝো তারা তো ঠিক আছে, আর যারা না বোঝে তাদের জন্য হচ্ছে যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা বুঝবো যে এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি থার্ড পারসন হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে, তখন সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যখন আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে
তখন আমরা শুরুতে একদম প্রথমে প্রশ্ন করার জন্য শুরুতে আমরা বসাবো ডু। ইফ দেয়ার ইজ নো এস অর ইএস উইথ দ্য ভার্ব, ভার্বের সাথে যদি কোনো এস বা ইএস না থাকে, তার মানে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য নাম্বার পারসন হয়, তখন আমরা বসাবো ডু। ভার্বের সাথে যখন এস বা ইএস থাকবে না, তখন আমরা বসাবো ডু। তাহলে ডু এর পরে আমি যেভাবে স্ট্রাকচারটা লিখে রেখেছি, অক্সিলারি ভার্ব বসলো ডু, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ, ডু ইউ রিড, মূল ভার্ব আসলো। এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, কারণ যখন অক্সিলারি ভার্ব শুরুতে থাকবে, বিশেষ করে ডু, ডাজ, ডিড যখন শুরুতে থাকবে, এরপরে প্রিন্সিপাল ভার্বটা সবসময় বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসবে। এটার কোনো পরিবর্তন করা লাগবে না। এর সাথে এস বা ইএসও যুক্ত হবে না, এর পাস্ট ফর্মও থাকবে না, কোনো কিছুই থাকবে না। তবে এই বাক্যে তো কিছুই ছিলই না। এখানে শুধু ডু ইউ রিড ইন ক্লাস 8, তাহলে ভার্ব বসলো, তারপরে অতিরিক্ত অংশ বসলো। এখন এখানে যেটা মূল বিষয়, একদম মুখ্য বিষয়, সেটা হচ্ছে আমাদের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক, এই যে আমি প্লাস দিয়ে লিখে রেখেছি প্রশ্নবোধক চিহ্ন, সরি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যদি প্রশ্নবোধক চিহ্ন না দেই, তাহলে আমাদের প্রশ্নটা হবে না। যদি তুমি শুধু লিখে রেখে আসো ডু রিড ইন ক্লাস 8, যদি কোনো কোশ্চেন মার্ক অথবা প্রশ্নবোধক চিহ্ন না দাও, সাইন অফ ইন্টারোগেশন যদি না থাকে, তাহলে তোমাকে এটাই শিক্ষক পরীক্ষায় নাম্বার দিবে না, এবং এটা প্রশ্নও হবে না। প্রশ্নবোধক চিহ্ন না দিলে এই প্রশ্নটা হবে না। সো ইট ইজ দিস punctuation mark, this punctuation mark is a part of this sentence. তাহলে এই পাঞ্চুয়েশন মার্কটা হচ্ছে এই সেন্টেন্সের একটা অবিচ্ছেদ্য অংশ, এটাকে বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেই, তাহলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে না। ডাজ শি, আচ্ছা, এরপরে হচ্ছে শি লাইকস সুইটস। এইখানে একটু খেয়াল করতে হবে, এখানে ভার্বের সাথে একটা অতিরিক্ত এস রয়েছে। এই ভার্বটার সাথে একটা এস থাকার কারণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে শি। শি কি? শি হচ্ছে থার্ড পারসন, সেটা হচ্ছে থার্ড পারসন এবং একজন মানুষ হলে আমরা এটাকে বলি সিঙ্গুলার নাম্বার। সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যখন ভার্বের সাথে এস অথবা ইএস থাকে, তাহলে এখানে আর রয়েছে এস অথবা ইএস। এটা এত স্পষ্ট করে বোঝার কারণ রয়েছে, কারণ এই অনুসারে আমাদের অক্সিলারি ভার্বটা আনতে হবে। শি লাইক সুইটস, তাহলে যখন আমরা দেখব ভার্বের সাথে এস অথবা ইএস রয়েছে, তার মানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমাদের শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হবে ডাজ। এই ডাজ কেন আসবে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমরা যখন ভার্বের সাথে এস বা ইএস ছিল না, তখন এনেছিলাম ডু, আর এখানে ভার্বের সাথে এস অথবা ইএস যখন থাকবে, তখন আমরা ডু এর সাথে এস অথবা ইএস যুক্ত করব। ডু এর সাথে ইএস যুক্ত হয়, ডু এর সাথে ইএস যুক্ত হলে হয় ডাজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে, তখন আমরা অক্সিলারি ভার্ব আনবো ডাজ, অথবা অন্যভাবে বলতে গেলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেটার সাথে আসছে, তখন আমরা অক্সিলারি ভার্ব আনবো ডাজ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, একই টেন্সে আমাদের দুইটা অক্সিলারি ভার্ব আসতেছে, একটা ডু আর একটা ডাজ। ডু আসবে সব ক্ষেত্রে, সব নাম্বার পার্সনের ক্ষেত্রে ডু আসবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় ডাজ আসবে। আর অন্যভাবে বলতে গেলে যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে না, ভার্বটা ফ্রি থাকবে, তখন আমরা আনবো ডু, আর যখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকবে, তখন আমরা প্রশ্ন করার জন্য সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আনবো ডাজ। আশা করি এটা এখন বুঝতে পেরেছ। তাহলে ডাজ বসলো, ডাজের পরে সাবজেক্ট শি, ডাজ শি, এরপরে যখন ভার্ব প্রিন্সিপাল ভার্বটা যখন আমরা বসাবো, এইটা ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাবে মানে এর সাথে আর এস বা ইএস থাকবে না, কারণ এর সাথে যে এসটা ছিল লাইকের সাথে যে এস ছিল, সেটা আমরা নিয়ে গিয়েছি ডু এর সাথে, ডাজ হয়ে গেছে। সো এইখানে আর এটার সাথে এস লাগবে না। ডাজ শি লাইক সুইটস, সে কি মিষ্টি পছন্দ করে?
আর এখানে কথাটা ছিল সে লাইক সুইট, সে মিষ্টি পছন্দ করে। তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের অক্সিলারি আসবে, সাহায্যকারী ক্রিয়া আসবে ডু অথবা ডাজ। তাহলে এই বিষয়টা আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট টেন্সে কি থাকে? পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব কীভাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব ভার্ব দেখে। সব ক্ষেত্রেই আমরা টেন্স ধরব ভার্ব দেখে, প্রিন্সিপাল ভার্ব দেখে চিনব। অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব প্রিন্সিপাল ভার্ব দেখে, আর নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোন টেন্সে রয়েছে সেটা চিনব অক্সিলারি ভার্ব দেখে। অক্সিলারি ভার্ব থাকবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, দুই ধরনের বাক্যেই অক্সিলারি ভার্ব থাকবে, সেটা দেখে আমাদের বুঝতে হবে এটা কোন টেন্স আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দে ওয়েন্ট হোম ইয়েস্টারডে, তারা গতকাল বাড়ি গিয়েছিল। এখন আমি বাংলায় প্রশ্ন করব, তারা কি গতকাল বাড়ি গিয়েছিল? তারা কি গতকাল বাড়ি গিয়েছিল? তাহলে প্রশ্নটা হবে যে তারা গতকাল বাড়ি গিয়েছিল কি না। এখন যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে এই জন্য আমাদের সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব একটাই আসবে সব ক্ষেত্রে। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের বেলায় সব নাম্বার পার্সনের ক্ষেত্রে একটাই অক্সিলারি আসবে, সেটা হচ্ছে ডিড। ডিড বসবে, এরপর সাবজেক্ট যা আছে তাই বসবে। সাবজেক্ট এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, এখানে কোনো নাম্বার পার্সনের ভেদাভেদ নেই, এক সব ক্ষেত্রে ডিড আসবে, ডিড দে। এখন কথা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বটার কী হবে? প্রিন্সিপাল ভার্বটার এখানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসবে। যেহেতু শুরুতে আমরা ডিড বসিয়েছি, এখানে ডিড থাকার কারণে এখানে আমরা যে ভার্বটা বসাবো প্রিন্সিপাল ভার্বটার প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বসবে। তাহলে ডিড দে গো হোম ইয়েস্টারডে, এখানে যা আছে পরবর্তী অংশ তো যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে আমরা বুঝলাম পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আনতে হবে ডিড। যত বড় বাক্যই হোক সেখানে আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব ডিড আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসাবো, এরপরে আমরা অতিরিক্ত অংশ যেটা আছে সেটা বসাবো। অতিরিক্ত অংশ অবজেক্ট বা এক্সটেনশন অথবা কোনো প্রিপোজিশনাল ফ্রেজ, অতিরিক্ত অনেক বড় অংশ করে দেয়া থাকতে পারে। তোমাদেরকে নার্ভাস করার জন্য পরীক্ষায় অনেক বড় সেন্টেন্স দিয়ে দেয়, ভয় পাওয়ার কিছু নাই। তোমরা শুধু খেয়াল করবা যে আমার টেন্সটা কোন টেন্স রয়েছে, সেই অনুসারে অক্সিলারি ভার্ব প্রথমে আনবো, এরপর সাবজেক্ট কি আছে সাবজেক্টটা বসাবো, এরপরে যে প্রিন্সিপাল ভার্বটা আছে প্রিন্সিপাল ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম বসাই দেবো। তাহলে আমাদের প্রশ্ন হবে এরপর এক্সটেনশন, অতিরিক্ত অংশ যা আছে সেটা বসবে। তাহলে প্রশ্ন করার নিয়মটা আমি এখানে লিখে রেখেছিলাম, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে মূল ভার্বটা বসবে প্রিন্সিপাল ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব সবসময় এখন আগে অক্সিলারি বসবে ডু ডাজ ডিড, এরপরে প্রিন্সিপাল ভার্বটার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে বসবে অবজেক্ট অথবা অতিরিক্ত অংশ। আচ্ছা, এখন আমরা শিখলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাহায্যকারী ক্রিয়া প্রথমে আনতে হবে আমাদের ডু অথবা ডাজ, এবং আমরা ইতিমধ্যে জানি কোন কোন ক্ষেত্রে ডু বসবে আর কোন কোন ক্ষেত্রে ডাজ বসবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ডাজ বসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর সব ক্ষেত্রে ডু। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব প্রথমে বসবে ডিড। প্রথমে ডিড দিয়ে আমরা বাক্যটা শুরু করব, এবং সব সময় মনে রাখবে যে এই পাঞ্চুয়েশন মার্কটা অবশ্যই আমাদের দিতে হবে, প্রশ্নবোধক চিহ্নটা আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আমাদের এটা প্রশ্নবোধক বাক্য হবে না এবং শিক্ষক আমাদেরকে নাম্বার দিবে না। আচ্ছা, এরপরে এই তিনটে গেল ইনডেফিনিট টেন্স, একটা প্রেজেন্ট ইনডেফিনিট, একটা পাস্ট ইনডেফিনিট। এখানে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ক্রিয়া ছিল না। এরপরে আমরা দেখব যে অন্যান্য ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলো থাকে, অন্যান্য সব টেন্সে সেন্টেন্সের মধ্যে একটা অক্সিলারি ভার্ব দেওয়া থাকে। সেই অক্সিলারি ভার্বটাকে যদি আমরা বাক্যের শুরুতে নিয়ে যাই তাহলে এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। যেমন এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি একটা বাক্য দিয়ে রেখেছি, দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলছে। এখানে আমরা একটা অক্সিলারি ভার্ব পাই আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে এম অথবা ইজ অথবা আর।
এম ইজ আর থাকবে বাক্যের মধ্যে, সেটাকে প্রথমে নিয়ে গেলেই বাক্য হয়ে যাবে, প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এটাকে আমরা প্রশ্ন করার জন্য শুধু কী করব, এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যাব। এই বাক্যগুলো করা খুবই সহজ। যখন তোমার এরকম থাকবে তুমি শুধু এই আরটাকে সাবজেক্টের আগে নিয়ে যাবে। এটা এখানে ছিল, আমরা আগে নিয়ে গেছি। আর দে প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে ফুটবল খেলছে? তাহলে এটার চেয়ে সহজ বাক্য আর কিছু হতে পারে না। আর শুধু প্রথমে নিয়ে গেলে হবে, ইজ প্রথমে নিয়ে গেলে হবে, এম প্রথমে নিয়ে গেলে হবে। হি ইজ টিচিং আজ, তাহলে এটা প্রশ্ন যদি করি তাহলে হবে ইজ হি টিচিং আজ, সে কি আমাদেরকে পড়াচ্ছে, সে কি আমাদেরকে শেখাচ্ছে। উই আর লার্নিং ইংলিশ, আর উই লার্নিং ইংলিশ, আই অ্যাম লার্নিং ইংলিশ, অ্যাম আই লার্নিং ইংলিশ, বাস প্রশ্ন হয়ে গেল। অ্যাম আই লার্নিং ইংলিশ, অ্যামটাকে আমরা শুধু প্রথমে নিয়ে দেবো, তাহলে এটা প্রশ্ন হয়ে যাবে। অ্যাম ইজ আরকে প্রথমে নিয়ে গেলে প্রশ্ন হয়ে যাবে। আর দে প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইতিমধ্যে জানি যে সাবজেক্টের পরে অক্সিলারি থাকে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল থাকে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে অবজেক্ট থাকে। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব, একই নিয়ম যদি হয় দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই হ্যাভটাকে আমরা প্রথমে নিয়ে যাব। হ্যাভটা প্রথমে নিয়ে গেলে, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভটাকে প্রথমে নিয়ে গেলেই এটা প্রশ্নবোধক হয়ে যাবে। যেসব টেন্সে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেগুলো প্রশ্ন করা খুবই সহজ। তাহলে এখানে আমরা করব হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করেছিল। আমরা এখন শুধু সাধারণ বাক্যে শুধু ইন্টারোগেটিভ করা শিখছি। এরপরে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ শিখবো। এরপরে প্রথমে নেগেটিভ শিখবো, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ শিখবো। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং শিখবো এবং নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং আমরা শিখবো। তখন একটু নিয়মটা একটু অন্যরকম হবে। যাই হোক, এখন শুধু ইন্টারোগেটিভ করা শিখবো আমরা। তাহলে হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক, শুধু অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। অক্সিলারি ভার্বটাকে যদি সাবজেক্টের আগে নিয়ে আসি, দেন ইট উইল বি অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইট উইল বি এ কোশ্চেন, এটা একটা প্রশ্ন হয়ে যাবে। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছিল? হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করেছে? হ্যাভ ইউ ইটেন রাইস? আই হ্যাভ ইটেন রাইস। হ্যাভ ইউ ইটেন রাইস? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। প্রশ্ন হবে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি? খুবই সহজ। তারপরে যদি হয় হি হ্যাজ কল্ড মি, এখানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব থাকতে পারে, হ্যাভ অথবা হ্যাজ। সেজন্য আমি দুইটা ভার্ব দিয়ে বাক্যটা তৈরি করে রেখেছি, দুইটা বাক্য তৈরি করে রেখেছি, একটা হচ্ছে হ্যাভ দিয়ে আর একটা হচ্ছে হ্যাজ দিয়ে। এখানে হ্যাজ বসবে কখন, এটা আমরা জানি ইতিমধ্যে। হ্যাজ বসবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে হ্যাজ। তাহলে এখানে প্লুরাল নাম্বার ছিল সেই জন্য হয়েছে হ্যাভ, আর এখানে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য হবে হ্যাজ। হি হ্যাজ কল্ড মি, সে আমাকে ডেকেছে। তাহলে প্রশ্ন করবো কি সে কি আমাকে ডেকেছে? হ্যাজটা প্রথমে নিয়ে গেলে হবে হ্যাজ হি, সে কি আমাকে ডেকেছে? হ্যাজ হি কল্ড মি, হ্যাজ হি কল্ড মি। তাহলে হ্যাজটা শুধু আমরা প্রথমে নিয়ে দেবো, এরপরে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। হ্যাজ হি কল্ড মি, সে কি আমাকে ডেকেছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা কি করব, উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে বুঝবো? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তাহলে এখানে আমরা হ্যাভ বিন পুরাটা প্রথমে নিয়ে যাব না, প্রশ্ন করার জন্য শুধু আমরা এই হ্যাভটাকে শুরুতে নিয়ে যাবো, হ্যাভটাকে প্রথমে নিয়ে যাবো। তাহলে কী হবে, হ্যাভ উই বিন, হ্যাভ উই বিন, বিনটা থাকবে মূল ভার্বের সাথে, বি ভার্ব সবসময় প্রিন্সিপাল ভার্বের সাথে সাথে থাকবে। তাহলে কী হবে, হ্যাভ উই বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, আমরা কি 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি। হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি, তোমরা কি আমার জন্য অপেক্ষা করছো। হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি, তোমরা কি আমার জন্য অপেক্ষা করছো। তাহলে এইরকম প্রশ্ন যখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন আমরা হ্যাভটা শুরুতে নিয়ে যাব। এটা গেল টেন্সের মধ্যে। সেন্টেন্সের মধ্যে যখন
আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে, অ্যামিজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ, হ্যাজ, এগুলো যখন দেয়া থাকবে তখন আমরা এগুলোকে শুরুতে নিয়ে গিয়ে প্রশ্ন করব। আবার কিছু কিছু বাক্য আছে যেখানে ভার্ব টু বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে। আর এরপরে আরেকটা শেখাবো আমি, সেটা হচ্ছে যে ভার্ব টু হ্যাভ যেখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে সেখানে একটু ব্যতিক্রম করতে হবে। যেমন ধরো যদি বলি হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক, এটা আমরা আগেই বলছি, এটা আমরা সাধারণ প্রশ্ন করবো। এখন হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা কারো পেশাগত অথবা ইউনিভার্সাল ট্রুথ কোনোটাই করব না, নেগেটিভ ইন্টারোগেটিভও করব না, এটা সাধারণ বাক্য করব। এটা শুধু বোঝানোর জন্য যে এইখানে ইজটা মূল ভার্ব হিসেবে আছে, এখানে আমরা ইজটাকে প্রথমে নিয়ে যাব। ইজ হি এ টিচার, এখানে যদি তুমি বাক্যের পরিবর্তন না করতে চাও তাহলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতাম, ইজেন্ট হি এ টিচার, কিন্তু একটা আমরা শুধু ইন্টারোগেটিভ শিখতেছি সেই জন্য এটা করলাম না। ইজ হি এ টিচার এটা শিখলাম যে যখন অ্যামিজ, আর, ওয়াজ, ওয়্যার মূল ভার্ব হিসেবে থাকবে তখন আমরা এটাকে শুরুতে নিয়ে গিয়ে প্রশ্ন করতে পারি। কিন্তু ভার্ব টু হ্যাভ, এটা মনে রাখবো, ভার্ব টু হ্যাভ অথবা হ্যাভ যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে তখন আমরা সেই প্রিন্সিপাল ভার্বকে শুরুতে নিয়ে যেতে পারবো না। যেমন ইউ হ্যাভ এ ডিকশনারি, তোমার একটা ডিকশনারি আছে। এখন যদি আমি প্রশ্ন করতে চাই যে তোমার কি একটা ডিকশনারি আছে, এটা এইভাবে হবে না। হ্যাভ ইউ এ ডিকশনারি, এটা এখানে এরভাবে করা যাবে না, কারণ আগে আমরা যেখানে হ্যাভের ব্যবহার করেছিলাম এটা হচ্ছে হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ছিল, আর এখানে হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সেই জন্য একে প্রথমে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এই ধরনের বাক্যে আমরা কি করব? এই ধরনের বাক্যে আমরা আবার ওই যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আনবো। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ক্রিয়া আসবে ডু ইউ, তোমার কি একটা ডিকশনারি আছে? ডু ইউ হ্যাভ ইউ এ ডিকশনারি, এটা করা যাবে না এখানে। ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, তোমার কি একটি ডিকশনারি রয়েছে। এখন যদি হ্যাজ থাকতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়তো সাবজেক্ট, তাহলে তো ডাজ। হি হ্যাজ যদি হয়তো হি হ্যাজ এ ডিকশনারি, তাহলে তো ডাজ হি হ্যাভ এ ডিকশনারি, তার কি একটি ডিকশনারি রয়েছে। তাহলে ভার্ব টু হ্যাভ যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে সেইখানে আমরা এটাকে শুরুতে নিয়ে আসতে পারবো না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এটা ভুল করে। যে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে কখন অক্সিলারি ভার্ব আছে আর কখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে, এটা বুঝবো কিভাবে? এটা বোঝা খুবই সহজ। যখন তুমি দেখবা যে এই হ্যাভের পরে আর কোনো ভার্ব নাই, মূল ভার্ব নাই, তখন বুঝবা এটাই মূল ভার্ব। আর এখানে যেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভের পরে আবার একটা, সরি এটা না, হ্যাভ অথবা হ্যাজের পরে এখানে আবার একটা মূল ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আরেকটা ভাবে চেনা যাবে, সেটা হচ্ছে যে ভার্ব টু হ্যাভের এখানে অর্থ থাকবে ইউ হ্যাভ এ ডিকশনারি, মানে এখানে হ্যাভের অর্থ হচ্ছে আছে বা মালিকানা অর্থে এখানে একটা অর্থ বাক্যের মধ্যে একটা মিনিং পাওয়া যাবে। কিন্তু এই বাক্যে এখানে দেখো দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে এটা অক্সিলারি ভার্ব এবং এটার বাক্যের মধ্যে এটার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ আর ডান একত্র হয়ে একটা অর্থ প্রকাশ করেছে, কিন্তু হ্যাভের আলাদা অর্থ নাই, কিন্তু এখানে হ্যাভের অর্থ আছে। তাহলে এ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব চেনার উপায়। মূল ভার্ব চিনবা এইভাবে যে বাক্যের মধ্যে অর্থ পাওয়া যাবে এবং এরপরে আর কোনো ভার্ব থাকবে না, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে ভার্ব টু হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকলে আমরা এখানে অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনবো। যদি হয় দে হ্যাড এ নাইস হোম, দে হ্যাড এ নাইস হোম, তাদের খুব চমৎকার একটা বা খুব সুন্দর একটা বাড়ি ছিল, তাহলে আমরা এখানে হ্যাড দে এরকম করব না, হ্যাড দে এ নাইস হোম এরকম করব না, তাহলে আমরা এখানে কি করব, ডিড আনবো, ডিড। আর ডিড কেন আসবে, অনেকের কাছে এটা একটু খটকা লাগতেছে, কঠিন লাগতেছে। ডিড কেন আসবে,
হ্যাড হচ্ছে এখানে মূল ভার্ব এবং এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দে হ্যাড তাদের ছিল, তাহলে ডিড দে হ্যাভ এ নাইস হোম, তাদের কি একটি খুব চমৎকার বাড়ি ছিল। এখন দেখো এখানে হ্যাড থেকে আমরা এটাকে আবার হ্যাভ করে ফেলছি কেন? একটু আগে যেরকম বলছিলাম, যখন অক্সিলারি ভার্ব বসবে বাক্যের শুরুতে, যখন সাহায্যকারী ক্রিয়া বসবে, তারপরে আমরা যে মূল ভার্বটা থাকবে সেটার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে এই দুইটা নিয়মের দিকে একটু খেয়াল করবা। যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকবে, তখন আমরা আবার আগে বাক্যের শুরুতে প্রশ্ন করার জন্য একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তার মানে হচ্ছে যদি হ্যাভ থাকে তাহলে ডু আনবো, হ্যাজ থাকলে ডাজ আনবো, আর হ্যাড থাকলে ডিড আনবো। তাহলে আশা করি প্রশ্নবোধক বাক্য তোমরা এখন নিজেরা করতে পারবে, এটা খুব সহজ মনে হবে তোমাদের কাছে। এখন এর পরের লেকচারে আমি নেগেটিভ সেন্টেন্স করা শিখবো এবং তার সাথে একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং, ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। বাক্যের অর্থের পরিবর্তন না করে কিভাবে করতে হয় নেগেটিভ, আবার বাক্যের অর্থের পরিবর্তন না করে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, এগুলো আমরা আগামী এর পরের আমার ভিডিওতে দিয়ে দিব, তোমরা দেখবা। যদি তোমরা এই ভিডিও দেখে একটু উপকৃত হও, তাহলে এই ভিডিওটা অ্যাকচুয়ালি জেএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা 9-10-এ আছে অথবা 8-9-10 তাদের জন্যই। তো তোমরা যদি একটু উপকৃত হও তাহলে একটা কাজ করবা, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা আর একটু লাইক দিয়ে দিবা। যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে না পারো, তাহলে একটু কমেন্ট করে দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।